আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি সকালে ভোরে সূর্য ওঠার সময় এবং সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় আকাশে একদম লাল বর্ণের আলো পাওয়া যায়। এবং এই সময় আমরা যদি সূর্যটাকে একটু লক্ষ্য করি, দেখব সূর্যের রঙও কিন্তু তখন কমলা বা লাল রঙের হয়ে আছে। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেক দিনের অতি পরিচিত ঘটনা। আজকে এই ক্লাসটার মাধ্যমে আমরা জানব যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল বা কমলা বর্ণের দেখায় কেন। তার আগে তোমরা যারা এর আগের ক্লাসটি দেখোনি, অর্থাৎ আকাশের রং নীল হয় কেন, এই ক্লাসটি যারা দেখোনি, এই ক্লাসটি তোমরা একটু গিয়ে দেখে আসো, তার কারণ ওখানে এইটার অনেক কনসেপ্ট বোঝানো আছে। প্রথমেই বলি যে সূর্য থেকে আমরা যে দৃশ্যমান সেকশনের আলোটা পাই সেটা এই যে বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টা বর্ণে বিভক্ত। এদের মধ্যে যে লাল আলোটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি আলোটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এবং আমরা আগে এটাও জেনে এসেছি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম সেই আলোটা, অর্থাৎ বেগুনি, নীল, এই আলোগুলো সব থেকে বেশি বিক্ষেপিত হয় বা সব থেকে বেশি পরিমাণে ছিটকে যায়, বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে সব থেকে বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো সব থেকে কম। এবং যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, অর্থাৎ লাল বা কমলা এই বর্ণের আলোগুলো কিন্তু তত বেশি বিক্ষেপিত বা তত বেশি বায়ুমণ্ডলে ছিটকে যায় না। ঠিক আছে, এরা বায়ুমণ্ডলে অনেকটা পথ ঠিকঠাকভাবে আসতে পারে। এই কনসেপ্টটা এখান থেকে আমরা আগের ক্লাস থেকে আমরা জেনেছি। এবার আজকে আমরা দেখছি এখানে আমরা একটা কম্পাসের মতো এঁকেছি, যেটা জানি যে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট 4টে দিক। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে সূর্যাস্ত যায়। অর্থাৎ ধরছি কোনো একটা দিন সকাল 6টায়, মানে কোনো একটা দিন এখানে একটা লোক দাঁড়িয়ে আছে এবং লোকটার পূর্ব দিক হচ্ছে এই দিকটা, লোকটার পশ্চিম দিক হচ্ছে এই সাইডটা। এটা আমরা জানি। ধরছি সকাল 6টায় লোকটার এই দিক থেকে সূর্য উঠলো, সূর্য ওঠার পর সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। গিয়ে সূর্য যত বেলা বাড়ছে, অর্থাৎ সূর্য তত এরকম করে গিয়ে ঠিক বেলা 12টার সময়, দুপুর 12টার সময় সূর্য লোকটার ঠিক মাথার উপরে এসে হাজির হয়েছে। এটা আমাদের প্রত্যেক দিনের ঘটনা। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব বেলা 12টার সময় ঠিক আমাদের মাথার উপরে সূর্য থাকে। বেলা 12টার সময় লোকটার মাথার উপরে সূর্য এসে হাজির হয়েছে। আরও যত বেলা বাড়ছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টায় সূর্য আবার এইখানে। অর্থাৎ যখন সূর্য উদিত হচ্ছে এবং যখন সূর্য অস্ত যাচ্ছে তখন 12 ঘন্টা করে আমি জিনিসটাকে ধরে নিলাম, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্তের সময়টা হচ্ছে 12 ঘন্টা। এবার লক্ষ্য করা যাক একটা ঘটনা। যখন বেলা 12টা, অর্থাৎ দুপুর 12টা, তখন সূর্য থেকে পৃথিবীর আলো আসতে, মানে সূর্য থেকে পৃথিবীতে এই যে আলোটা আসছে, তখন বায়ুমণ্ডলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বায়ুমণ্ডলে মাত্র এইখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে সূর্যরশ্মিকে। কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে যখন বিকেল 6টা বা সকাল 6টা, যখন সূর্যোদয় বা সূর্যাস্ত ঘটছে, তখন সূর্যের আলোকে এইখান থেকে এতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। ঠিক অন্যভাবে সকাল 6টার সময়ও, মানে সূর্য উদয়ের সময়ও সূর্যকে এইখান থেকে, সূর্যালোকে এইখান থেকে এতটা পর্যন্ত পথ বায়ুমণ্ডলের মধ্যে অতিক্রম করতে হচ্ছে। এবার আমরা জানি, আগের ক্লাসে পড়ে এসেছি যে বায়ুমণ্ডলে হচ্ছে বিভিন্ন রকম ধুলোকণা, জলের কণা, নুনের কণা, বিভিন্ন ধাতব কণা নিয়ে বায়ুমণ্ডল গঠিত। এই সমস্ত কণার সাথে সূর্যের আলোর সংঘাত ঘটে, বিচ্ছুরণ ঘটে। এবং এখানে এটা আমরা আগে থেকে জেনে এসেছি যে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেই আলোগুলো সব থেকে বেশি পরিমাণে বিচ্ছুরিত হয়। তাহলে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে বেগুনি সবার প্রথমে ছিটকে বেরিয়ে যাবে, নীল ছিটকে যাবে, আকাশি ছিটকে, সবুজ সব ছিটকে, হলুদ, এগুলো প্রত্যেকটাই ছিটকে কিন্তু বিক্ষেপিত হয়ে যাবে। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত শুধুমাত্র আসতে পারবে এই কমলা বা লাল, এই দুটো আলো ছাড়া প্রত্যেকটা আলো ছিটকে বিক্ষেপিত হয়ে যাবে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, এই প্রত্যেকটা আলোই কিন্তু যেহেতু অনেক দূর থেকে সূর্যরশ্মিটা আসছে, তাই সন্ধেবেলায় বা সকালবেলায় এই আলোগুলো সবই বিক্ষেপিত হয়ে ছিটকে যাবে। অর্থাৎ এইগুলো আর আসতে পারবে না, এগুলো আকাশের মধ্যে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাবে। কিন্তু যে আলোটা আমাদের কাছ পর্যন্ত বা মানুষের চোখ পর্যন্ত চলে আসতে পারবে, সেই আলোটা হচ্ছে হয় কমলা কিংবা লাল। কী কারণে? তার কারণ এই দুটো আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি।
ফলত এই আলোগুলো বেশি পরিমাণে বিক্ষেপিত হয় না বা বেশি পরিমাণে ছিটকে যায় না। তাই এই দুটো আলো অনেক দূর থেকে দীর্ঘ বায়ুমণ্ডলীয় পথকে পাড়ি দিয়ে মানুষের চোখ পর্যন্ত এসে পৌঁছাবে। যেহেতু লাল এবং কমলা আলোটা এই দীর্ঘ পথ মানুষের চোখে এসে দীর্ঘ পথ পেরিয়ে মানুষের চোখে এসে পৌঁছলো, তাই এই আলোটাকেই মানুষ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দেখতে পায়। ওই জন্য এই সময় সূর্যকে এই সময় আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আমরা লাল বা কমলা রঙের আলোটা পাচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে এটার কারণ, লাল এবং কমলা আসার কারণ। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং আমি জিনিস বলে রাখি, এই কারণেই লাল এবং কমলা আলোটা যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করে আসতে পারে, কোনো বাধার সম্মুখীন না হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আসতে পারে, ওই জন্য বিপদের সিগন্যাল বোঝাতে বা বিপদের সংকেত বোঝাতে আমরা কিন্তু ট্রাফিক সিগন্যালে লাল আলোটা ব্যবহার করি। যেহেতু লাল আলোটা অনেক দূর পর্যন্ত বায়ুমণ্ডলীয় পথকে পাড়ি দিয়ে আসতে পারে। অন্য আলোগুলো যদি আমরা ব্যবহার করতাম, ওগুলো ছিটকে গায়েব হয়ে যেত, হারিয়ে যেত বায়ুমণ্ডলের মধ্যে। কিন্তু লাল আলোটা বায়ুমণ্ডলে হারানোর কিন্তু কোনো ব্যাপার নেই, ও কিন্তু দীর্ঘ বায়ুমণ্ডলীয় পথকে পাড়ি দিয়ে আসতে পারে। তাই বিপদের সংকেত বোঝাতে আমরা কিন্তু লাল আলো ব্যবহার করি। দেখবে যখন সূর্যোদয় বা সূর্যাস্ত হয়, তখন সূর্যটাকে কি এরকম ওই ডিমের কুসুমের মতো লাল বা অরেঞ্জ বর্ণের লাগে। ঠিক আছে, তো এর কারণটা কেন হয় এটা একটু জেনে দেখে নিই আমরা। এটার জন্য মেন যে জিনিসটা দায়ী হচ্ছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। ওই সময় আমরা যে সূর্যটাকে দেখি, সেই সূর্যটা মোটেও কোনো আসল সূর্য নয়, সেটা একটা নকল সূর্য, সেটা সূর্যের একটা প্রতিবিম্ব সেই সময় আমরা দেখি। জিনিসটা কি হয় না, আলোর প্রতিসরণের ঘটনা আমরা প্রত্যেকেই জানি যে আলো যখন তার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন আলো বেঁকে যায়। যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে একটু বেঁকে প্রবেশ করে। ঠিক সেম একই ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডলে ওইখানটাতে ঘটে। এখানে জিনিসটা কীরকম হয় না, সূর্য যখন, আচ্ছা প্রথমে বলি, এই ধরো একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ফাঁকা জায়গাতে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং লোকটা দেখছে ফাঁকা জায়গাতে, তোমরা যদি গিয়ে দাঁড়াও দেখবে যে অনেক দূর পর্যন্ত ফাঁকা, এবং আকাশটা ঠিক উল্টানো কড়াইয়ের মতো আমার মাথার উপরে বেষ্টিত হয়ে থাকবে। এবং কোথাও মনে হবে যে এই উল্টানো কড়াইওয়ালা আকাশটার সাথে গিয়ে কোথাও যেন মাটিটা মিশে গেছে। এটা দেখে মনে হবে যে একটা নির্দিষ্ট জায়গা বরাবর গিয়ে ওই আকাশটা এসে কোথাও মাটিতে মিশছে। যে জায়গা বরাবর আকাশটা মাটির সাথে মিশে যায় আমাদের কল্পনা অনুসারে, সেই জায়গাটা বা সেই রেখাটার নাম হচ্ছে দিগন্ত রেখা। এখানে এই রেখাটার নাম হচ্ছে দিগন্ত রেখা, এবং এটা আকাশটা ঠিক উল্টানো কড়াইয়ের মতো আমাদের কাছে ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গাতে দাঁড়ালে এরকম মনে হয়। ঠিক ফাঁকা জায়গাতে যখন দাঁড়িয়ে আছি, একটা লোক, এই লোকটা দাঁড়িয়ে আছে, তখন ঠিক এর মাথার ওপরে এইখানটাতে সূর্য, এখানটাতে 12টা, দুপুর 12টা, ঠিক এইখানে আলো পাচ্ছে। বেলা 4টে-5টার সময় সূর্য এখানে এইভাবে আলো পাচ্ছে। সন্ধ্যে 6টার সময় সূর্য ঠিক দিগন্ত রেখায়, এখনও কিন্তু লোকটা এইভাবেই আলো পাচ্ছে। এখান থেকে এইভাবে লোকটার কাছে আলো আসছে, এখনও পর্যন্ত সে কিন্তু আলো পেয়ে যাচ্ছে, সূর্যের ডাইরেক্ট আলো, অর্থাৎ এই লোকটা রোদ পাচ্ছে। কিন্তু এবার সূর্য তো আরও পশ্চিম দিকে যাবে, সূর্য তো পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, অর্থাৎ সূর্য আরও পশ্চিম দিকে গিয়ে সূর্য ধরো এইখানে চলে এসছে। সূর্য এতটা নেমে গেছে। এবার লোকটা কিন্তু আর দেখো আলো পাচ্ছে না, আলো এখানে গাঢ় হয়ে যাচ্ছে, বা কিছু আলো এর মাথার উপর দিয়ে এইরকম করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই লোকটা কিন্তু এইভাবে আর আলো পাচ্ছে না, আলো এইরকম করে বেরিয়ে যাচ্ছে। এই সময়, এই ঘটনার সময় আলো একটা ব্যাপার ঘটায়, সূর্যের আলো এই সময় একটা ব্যাপার ঘটায়। এই জিনিসটার সময় কি হয় না, এই অবস্থার সময় যখন সূর্য এই দিগন্ত রেখার থেকেও নিচে নেমে যায়, অর্থাৎ সূর্য ধরো এতটা নিচে নেমে গেছে, এইখানে সূর্য চলে এসছে, সূর্য আলো এতটা নিচে তখন নেমে গেছে, এই জায়গাটাতে বায়ুমণ্ডল আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন ঘন স্তর, বায়ুমণ্ডল বিভিন্ন গরম ঠান্ডা স্তরে বায়ুমণ্ডলে বিভক্ত এইখানটাতে। ফলত সূর্যের আলো যখন এই বায়ুমণ্ডলের স্তরগুলো পেরিয়ে আসে, তখন এখানে যেহেতু বিভিন্ন বায়ুর স্তর, কোনোটা গরম কোনোটা ঠান্ডা, অর্থাৎ কোনোটা লঘু কোনোটা ঘন, এরকম মাধ্যমগুলো আছে, আলো কিন্তু কখনোই সোজা পথে আসতে পারে না, অর্থাৎ আলো এরকম করে বেঁকে আলোটা এসে এই লোকটার চোখে পৌঁছায়। ঠিক এই রকম করে আলোটা বেঁকে এসে লোকটার চোখে পৌঁছায়। আলো কিন্তু সোজাইভাবে, যে আলোটা সোজা আসে সেটা গাঢ় হয়ে যায়, কিছু আলো এরকম করে বেঁকে এসে এই লোকটার চোখে পৌঁছায়। ঠিক আছে, এবার মানুষের চোখ এ তো আর বাঁকা পথ দেখতে অভ্যস্ত নয়, সূর্য তখন কিন্তু এতটা নিচে নেমে গেছে,
মানুষের চোখ সবসময় সোজা পথে আলো মানে জিনিসটাকে দেখতে পায়। এই লোকটা তখন কি দেখে যে ঠিক এর দিগন্ত রেখার এই জায়গাটাতে একটা সূর্য জ্বলজ্বল করছে, একটা সূর্য আছে, এবং সেই সূর্যটা মোটেই কোনো সতেজ সূর্যের মতো নয়, সেই সূর্যটা সম্পূর্ণ নিষ্প্রভ একটা সূর্য। সেই সূর্যটা কেমন যেন ডিমের কুসুমের মতো লাল, অর্থাৎ এই সূর্যটাই আসলে একটা নকল সূর্য। আসল সূর্য তখন দিগন্ত রেখা ছাড়িয়ে প্রায় এতটা নিচে নেমে গেছে। আসল সূর্য তখন এতটা নিচে, এইখানে যে সূর্যটা দেখছি শুধুমাত্র এই আলোটা প্রতিসারিত হয়ে এসে এইখানে পড়ছে। এই সূর্যটা হচ্ছে একটা নকল সূর্য। এই সূর্যটা তখন ঠিক এই দিগন্ত রেখা বরাবর অবস্থান করছে, এবং সূর্যটা কেমন যেন নিষ্প্রভ। তোমরা একটা প্রমাণের সাহায্যে এটা বুঝতে পারো যে আকাশে সূর্য রয়েছে, কিন্তু সেই সূর্য থেকে বিন্দুমাত্র রোদ এসে আমার গায়ে পড়ছে না। আকাশে সূর্য রয়েছে, অর্থাৎ রোদ কেন পড়বে না? আকাশে সূর্য থাকলে তো রোদ হাতে পড়ারই কথা, পড়তে বাধ্য, কিন্তু সেখান থেকে এক বিন্দু রোদও কিন্তু এসে আমাদের চোখে পড়ছে না। তার কারণ আসল সূর্য তখন দিগন্ত রেখা থেকে অনেকটা নিচে নেমে গেছে। ঠিক আছে, তোমরা শেষ পজিশনে কোনোদিন সূর্যাস্তটা দেখবে, লক্ষ্য করে দেখবে সূর্যটা কোনোদিনই তার সম্পূর্ণ ফুল ডিস্কটা নিয়ে নেমে যায় না। দেখবে সূর্যটা কেমন যেন এই নিচ থেকে মুছে যায়, সূর্যাস্ত ঠিক এই নিচ থেকে আস্তে আস্তে সূর্যটা মুছে যায়। কেউ যেন মনে হয় যে ইরেজার চালিয়ে সূর্যটাকে নিচ থেকে মুছে দিল। দেখবে ভালো করে লক্ষ্য করবে। অর্থাৎ এইখানে আমরা যে সূর্যটাকে দেখি, এই সূর্যটা একটা প্রতিবিম্ব সূর্য। ঠিক আছে, আসল সূর্য তখন 6 ডিগ্রি নিচে নেমে গেছে। বলছে এই কোণটা দিগন্ত রেখা থেকে এই কোণটা যদি যখন 6 ডিগ্রি হয়, 6 ডিগ্রি পর্যন্ত সূর্যকে আমরা দেখতে পাই। ঠিক আছে, 6 ডিগ্রি কোণ পর্যন্ত সূর্যের এই অবস্থাটাকে আমরা দেখতে পাই। এই ঘটনাটাকে বলা হয় সাধারণ গোধূলি। গোধূলি নামটার সাথে তোমরা অনেক সময় পরিচিত থাকবে। এবং সূর্য যখন আরও নেমে যায়, অর্থাৎ এতটা পর্যন্ত, তখন এই জিনিসটাকে আমরা দেখতে পাই না, এই সূর্যটা তখন সম্পূর্ণভাবে মুছে যায়। এই ঘটনাটা ঘটে 18 ডিগ্রি পর্যন্ত। তখন সূর্য থেকে সূর্য সম্পূর্ণ তার ডিস্ক নিয়ে নিচে নেমে যায়। সূর্যের পুরো সূর্যটাই, এই অরেঞ্জ সূর্যটাও আর থাকে না, সেই সূর্যটা সম্পূর্ণরূপে মুছে যায়। তখন সেটা হচ্ছে, তখন এই গোধূলিটা তখন আরেকটা নাম আছে। এই গোধূলিটাকে তখন বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল গোধূলি। অ্যাস্ট্রোনমিক্যাল গোধূলি। বাস এটাই বোঝানোর ছিল। ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি লাইক করে দাও, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে একটু। ধন্যবাদ।